আসসালামু আলাইকুম। আজকে প্রথম আলোতে অনেক বড় একটা রিপোর্ট করেছে, ছাত্রলীগ হলেই পেতেন স্বাস্থ্যের বড় পদ। এটা শুনতে যেরকম নর্মাল মনে হচ্ছে, পুরো রিপোর্টটি পড়ার পরে আমার কাছে মনে হয়েছে যে গত 16 বছরে আমরা জানি যে প্রচুর দুর্নীতি ছিল, কিন্তু দুর্নীতি কত প্রকার, কি কি, এবং এটা দিয়ে কিভাবে ডালপালা গজিয়ে একটা সরকার, যেটাকে আমরা সবসময় বলি যে এটা আসলে নর্মাল ফ্যাসিস্ট সরকার না, মাফিয়া সরকার। এই পুরো প্রতিবেদনটা পড়ার পর মনে হলো যে একটা সরকার কি পরিমাণ মাফিয়া হয়ে উঠতে পারে, এবং তারা কি পরিমাণ আমাদের দেশে বলেন এই গত 53 বছরে সবাই বলে যে আমাদের দেশে সবসময় দুর্নীতি ছিল, চুরি ছিল। ওকে, দুর্নীতি চুরির তো একটা লিমিট থাকতে হবে, যে লিমিটটা পর্যন্ত হয়তো হয়তো সাধারণ মানুষ কিংবা আমরা যারা আমাদের ট্যাক্সের টাকা সবকিছু হচ্ছে, তাদের হয়তো অতটা আমাদের গায়ে লাগতো না, কিংবা আমরা জানতে পারতাম না, কিংবা সেটার সুবিধাভোগীটাও আমাদের মানুষই হতে পারতো। কিন্তু এই জায়গাটায় যদি যান, পুরো রিপোর্টে মনে হবে যে এমন ডালপালা গজিয়ে তারা দানব হয়ে গিয়েছিল, যে এটা থেকে আমার যে ভয়টা সেটা হচ্ছে যে পুরো রিপোর্টটা পড়ার পরে আমি আমার মতামতটা এই ব্যাপারে একটু দিচ্ছি। তো প্রথম থেকে যেটা বলা হচ্ছে, এম আখতারুজ্জামান রাজশাহী মেডিকেল কলেজের 28তম ব্যাচের এক শিক্ষার্থী, ছাত্রলীগের রাজশাহী মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক পদে ছিলেন। ছাত্রত্ব শেষ করে চিকিৎসক হওয়ার পরও রাজনীতি ছাড়েননি তিনি। আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য সচিব হন। বর্তমানে তিনি সচিবের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক। সচিব বা ছাত্রলীগের কর্মী বা নেতা হওয়ার ফলে এম আখতারুজ্জামান একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকটি পদ দখল করে আছেন। তিনি রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির সহকারী পরিচালক। পাশাপাশি এবছরের 5 মে তাকে অধিদপ্তরের 4টি কর্মসূচির ব্যবস্থাপক করা হয়েছিল। এগুলো হচ্ছে ম্যালেরিয়া, কালাজ্বর, ফাইলেরিয়া এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি। অর্থাৎ 5টি পৃথক পদ তিনি একা দখল করেছিলেন। গত সপ্তাহে এম আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, সহকারী পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বর্তমানে 2টি কর্মসূচি দেখেন। স্বাস্থ্য অধিদপ্তরের এসব কর্মসূচির মাধ্যমে সরকার সারা দেশে বিশেষ স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। এর মধ্যে কমিউনিটি ক্লিনিক কার্যক্রম, টিকাদান, পুষ্টি কার্যক্রম, ডেঙ্গু, ম্যালেরিয়া সহ বিশেষ রোগ নিয়ন্ত্রণ যন্ত্রপাতি কেনা ও প্রশিক্ষণের মতো 14টি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বছরের সরকারের বরাদ্দ থাকে প্রায় 3.5 কোটি টাকা। জাস্ট ইমাজিন, 3.5 কোটি টাকার এখানে একটা লোপাটের সুযোগ করে দেয়া হচ্ছে ছাত্রলীগের নামধারী যারা ছাত্রলীগ হলেই শুধুমাত্র একই সাথে একই জন 4টা 5টা করে প্রকল্প নিজের হাতে নিয়ে রাখছেন, অধিদপ্তর নিজের হাতে নিয়ে রাখছেন। এতে করে যেটা হচ্ছে যে তারা দিনের পর দিন এই স্বাস্থ্য খাতে যে বরাদ্দটা হচ্ছে তার ছিটে ফোটা মানুষকে দিয়ে বাকি সব নিজেদের পকেট ভারী করেছে। আমরা শুধু পুলিশদের দোষ দিচ্ছি, আমরা শুধু সেনাবাহিনীর দোষ দিচ্ছি, আমরা বিজিবির দোষ দিচ্ছি, আমরা আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টারদের দোষ। এখন যদি এখানে দুর্নীতিতে যাওয়া যায়, একইভাবে দেখা যাবে 3.5 কোটি টাকার মধ্যে হয়তো 1,000 কোটি টাকা আমাদের দেশের জন্য খরচ হয়েছে, আর 2,000-2,500 কোটি টাকা পাচার হয়েছে, কিংবা তাদের 100টা 150টা করে ফ্ল্যাট আছে, কিংবা বিঘা বিঘা জমি আছে। এগুলোই এখন খুঁজে পাওয়া যাবে। প্রথম এই জায়গাটা শুধু দেখুন। তো 14টি কর্মপরিকল্পনার জন্য 14 জন বিষয়ভিত্তিক পরিচালক বা লাইন ডিরেক্টর রয়েছেন। প্রতিটি পরিচালনায় আছেন একাধিক কর্মসূচি ব্যবস্থাপক। তারা কাজ করে লাইন ডিরেক্টরের অধীনে। এরকম কর্মসূচি ব্যবস্থাপক আছেন মোট 32 জন। প্রতিটি কর্মসূচি ব্যবস্থাপকের অধীন কাজ করে এক বা একাধিক কর্মসূচি ব্যবস্থাপক। এরকম কর্মসূচি ব্যবস্থাপক আছেন মোট 85 জন। এগুলো স্বাস্থ্য খাতের বড় পদ হিসেবে বিবেচিত। 14টি কর্মপরিকল্পনার রাজনৈতিক অবস্থান বিশ্লেষণ করে দেখা গেছে, বিষয়ভিত্তিক পরিচালক, কর্মসূচি ব্যবস্থাপক এবং উপকর্মসূচি ব্যবস্থাপকের 131টি পদের মধ্যে 91টি পদ বা 70% পদ সাবেক ছাত্রলীগের নেতাকর্মী বা সচিবের সদস্যরা দখল করে আছেন। 70%। কর্মকর্তাদের তালিকা ধরে স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তা, সচিব ও ড্যাব নেতা এবং সাধারণ চিকিৎসকদের সাথে কথা বলে তাদের দলীয় পরিচয় সম্পর্কে জানা গেছে। তো এখানে সব জায়গায় দেখা গেছে এরা যেটা বলছে যে এই শীর্ষ পদে ভিন্ন মতের কেউ নেই। 14 জন লাইন ডিরেক্টরের মধ্যে 7 জন ছাত্রলীগের রাজনীতি করতেন, তারা এখন সচিবের সদস্য। তারা হলেন লাইফস্টাইল অ্যান্ড হেলথ এডুকেশনের মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ মোশাররফ হোসেন খন্দকার,
মোহাম্মদ শেখ আদনান, মিজানুর রহমান, হোসেন মাহমুদ ও গোলাম মোস্তফা। বাকি 7 জনের মধ্যে 6 জনের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়েছে। তারা বলেন কোনোদিন কোনো ছাত্র সংগঠন বা কোনো রাজনীতির সঙ্গে তারা জড়িত ছিলেন না। তাদের সঙ্গে আছেন মোহাম্মদ আবু জাহেদ, মোহাম্মদ নিজামুদ্দিন, চাইল্ড অ্যান্ড অ্যাসোসিয়েট হেলথ আফরিনা মাহমুদ এবং আঞ্জুমানারা সুলতানা। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর ছিলেন রোবেদ আমিন। তিনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। সরকার পরিবর্তনের পর তাকে অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছিল চলতি দায়িত্বে। র্যাবের বিরোধিতার কারণে তিনি মহাপরিচালকের দায়িত্বে ঢুকতে পারেননি। নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছেন মন্ত্রণালয়। এছাড়া যক্ষ নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর মাহফুজুর রহমান সরকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। এখানে দেখা যাচ্ছে যে সবকিছু দেখে শুনে, এটা সচিব এবং ছাত্রলীগের প্রাধান্য, সবকিছু দেখে শুনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ বলেছেন, সবকিছু দেখে শুনে মনে হচ্ছে এটি বড় ভাই, মেজো ভাই এবং ছোট ভাইদের একটি তালিকা। এটি মূলত একটি চক্র, একই মতাদর্শের ব্যক্তিদের শক্তিশালী চক্র। স্বাস্থ্যের অনিয়ম দুর্নীতি করছে এই চক্র। অন্য রাজনৈতিক দল ক্ষমতায় এলে এরকমই নতুন চক্র হবে। স্বাস্থ্য খাতের সংস্কার। এই যে পুরো রিপোর্টটি পড়ার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে একটা দানব বানিয়ে গিয়েছেন সে দেশের একটা স্বাস্থ্য খাতকে, এবং যে সুন্দরভাবে শিখিয়ে দিয়ে গিয়েছেন। এখানে 70% ছিল ছাত্রলীগের এবং তাদের নিজস্ব একই মতের, আর 30% যারা ভিন্ন মতের ছিলেনও তাদেরকেও যদি এখন নতুন করে দায়িত্বে দেয়া হয়, এরপরে যদি নতুন রাজনৈতিক সরকার আসে, একটা জিনিস কিন্তু বোঝা হয়ে গেছে যে আমাদের দেশে যে ছোট দুর্নীতি, ছোট চুরি যে জিনিসটা ছিল, ওটা থেকে কিন্তু বের হয়ে গিয়েছে এবং সবাই সবকিছু জানে। এদের কিন্তু পুরোপুরি একদম দেশ থেকে বের করে দেওয়া যাবে না। তো এই যে একটা দানব হয়ে যাওয়া মাফিয়া যে সরকার আমাদেরকে যা শিখিয়ে দিয়ে গেলো, যে দুর্নীতি শিখিয়ে দিয়ে গেল, এটা থেকে কি আমাদের মুক্তি আছে? আমার কাছে তো এটা মনে হয় না। আমি একজন নিরপেক্ষ আলোচক হিসেবে বলবো যে আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমাদের এই ফ্যাসিস্ট সরকার যা শিখিয়ে দিল, এটা থেকে যে সংস্কারের কথা আমরা বারবার বলছি, এত দ্রুত সংস্কার তো আসলে সম্ভব না, যেখানে সমস্ত জায়গাতে একদম দুর্নীতির বীজ বপন করে সেগুলোকে বট গাছ বানিয়ে রেখে যাওয়া হয়েছে। আর এই মানুষগুলো সুবিধা ভোগ করে, দুর্নীতি করে, অনেক ভালো চলাফেরা করে, বেতনের টাকায় তারা আসলে চলে না। আমরা যতদূর শুনেছি বেতনের টাকা তারা ব্যাংক থেকে তুলেই না। তো এই মানুষগুলো যেভাবে চলে, যেভাবে জীবনযাপন করে অভ্যস্ত হয়ে গেছে, তাদের থেকে কি আমরা বের হয়ে আসতে পারবো? এই এক একটা রিপোর্ট কিন্তু অনেক ভয়ঙ্কর সংকেত দেয়। আর এই কারণেই মানে টেনশন বা এটা দেশ নিয়ে চিন্তাটা আমরা পুরোপুরি দূর করতে পারি না। এই যে ছাত্রলীগ হলেই পেতেন স্বাস্থ্যের বড় পদ, এই জিনিসটা চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে যেতে পারে পরবর্তী রাজনৈতিক সরকারে, কিংবা এখন পর্যন্ত যতদিন, আবার আরেকটা ব্যাপার হচ্ছে, যতদিন পর্যন্ত রাজনৈতিক সরকার না আসবে ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এত কিছু দেয়, এই জিনিসটা থেকে সংস্কার সম্ভব কিনা সেটাও কঠিন। কারণ সম্পূর্ণ এই স্বাস্থ্য খাতটাতে যেখানে 3,500 কোটি টাকার বরাদ্দ আসতো, এই স্বাস্থ্য খাতটা কিন্তু সেই ফ্যাসিস্ট, সেই ছাত্রলীগের লোকগুলোই আছে এবং তারা কিন্তু একইভাবে চালাবেন। সো এখান থেকে নতুন রাজনৈতিক সরকার আসার পরে যদি কিছুটা কমানো পসিবল হয়তো হলো, কিন্তু এই মুহূর্তে এটার খুব বড় রকম সংস্কার সম্ভব না। যেভাবে চলছে বুঝাই যাচ্ছে যে এভাবেই চলবে। এখানে বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই যে একটা কালচার তৈরি হয়ে গিয়েছে, এই কালচারই চলবে বলে মনে হচ্ছে। সো আমাদের এন থেকে এই রিপোর্টের পরে অনেক বেশি সতর্ক হওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকারের, এবং আমাদের জনগণের এই ব্যাপারটা জানা উচিত যেন আমরা পরবর্তী যে সরকার আছে তার উপর আঙ্গুল তুলতে পারি। আমরা আসলে বসে থাকার জায়গাটা এখন আর নাই, সবসময় আমাদের আঙ্গুল তোলার উপরে থাকতে হবে।